আসসালামু আলাইকুম। যাক, আমাদের একটা দীর্ঘ ম্যারাথন ক্লাসের পরে আমাদের আবার ক্লাস করতে চলে আসা লাগছে। তো আমি জানি তোমাদের উপর আজকে অনেক বেশি রোলারের মতোই হয়ে যাচ্ছে, তারপরেও কিছু তো করার নাই, যেহেতু রুটিন আমাদের শেষ করতে হবে। তো টেনশন নিও না। অনেকে ভয় পাইতেছো কি যে আজকে আবার 2টা অধ্যায় পড়তে হবে, ইয়া আল্লাহ, আল্লাহ জানে কি আছে আজকে। তো আমাদের এই 2টা ক্লাস করতে, ঠিক আছে, সর্বোচ্চ সর্বোচ্চ তোমরা যদি ফাত্রামি না করো, মানে আমি যদি খালি বলে যাই, সুন্দর মতো বুঝাই টুঝাই যাই, তাহলে হয়তো 1 ঘন্টা 30 মিনিট আর একটু বেশি লাগতে পারে। ঠিক আছে, দেখো 2টা অধ্যায় শেষ হয়ে যাবে কিন্তু। এবং এতটুকু 2টা অধ্যায় তুমি যদি খুব ভালো মতো আমার কথা শুনো, তাহলে এখানেই হচ্ছে পড়া অনেক শেষ হয়ে যাবে। এবং ক্লাসটা শেষ হওয়া মাত্রই আমি বলে দেবো কোন জিনিসগুলো আবার দেখবার সাথে সাথে। যদি দেখে ফেলো তাহলে আসলে চ্যাপ্টারের পুরো 80%, আজকে লেকচারের পুরো 80% কভার হয়ে যাবে। ঠিক আছে, তো কথা হচ্ছে একটাই যে কথাগুলো একটু ভালো মতো শুনবা। ঠিক আছে, ডিস্টার্ব ডিস্টার্ব কম করবা, তাহলে চলবে। তাহলে আমরা আগে পড়বো হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা। ভালো মতো শুনতে হবে কিন্তু আমার কথাগুলো, আমি আবারও বলতেছি, ভালো মতো আমার কথাগুলো শুনতে হবে। ওকে, আমরা তো একটু আজকে সকালে দেখলামই যে যখনই কম্পেয়ার করার সুযোগ থাকবে চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা জিনিস শেখা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। এই আজকে আমার পুরা ব্রায়োফাইটা টেরিডোফাইটা চ্যাপ্টারের লক্ষ্যই হচ্ছে তোমাকে ব্রায়োফাইটার বৈশিষ্ট্যটা পড়ানো। তুমি ব্রায়োফাইটার বৈশিষ্ট্যটা আমরা এমন ভাবে পড়বো যেন আমার একসাথে পুরা ব্রায়োফাইটাটা শেষ হয়ে যায়। ঠিক আছে, এবং ব্রায়োফাইটার বৈশিষ্ট্য মানে চ্যাপ্টারটা আজকে যে পড়বো মেইনলি ব্রায়োফাইটাটা পড়তে একটু সময় লাগবে। দেন টেরিডোফাইটের গুরুত্ব, আর হচ্ছে টেরিডোফাইটের অযৌন ঝনন, এই 3টা অংশ ভালো মতো শিখতে পারলে এই চ্যাপ্টার থেকে তোমাকে যত অ্যাঙ্গেলে যেভাবেই প্রশ্ন করুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তাহলে আসি, দেখো এইটা আপাতত কেউ বইয়ের মধ্যে খুঁজতে যায় না, এই জিনিসটা তোমার রেগুলার চ্যাপ্টারের মধ্যে নাই। এই জিনিসটা আছে সূচিপত্র যেখানে শেষ হয়েছে, তারপরে উপক্রমণিকা নামে একটা জায়গা আছে, ওইখানে আছে এটা। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা পড়বো। সিএমইউ স্ট্যান্ডস ফর, ভাই আমি তো বুঝো না, পাসই তো করছি, কয়দিন হয়েছে, ছোটখাটো যা ডিগ্রি পারছি নিয়ে নিছি আর কি। আমি আবার ওটা আলট্রাসোনোগ্রাম পারি আর কি, আলট্রা উল্ট্রা করি চেম্বারে। তো যাই হোক, আমরা কথা না বাড়ায়, বললাম না, আনুষঙ্গিক কথায় না যেয়ে পড়ায় আসি। দেখো, সমগ্র উদ্ভিদ জগৎকে নিয়ে হচ্ছে আমাদের এখানে কথাবার্তা। ওকে, আসি দেখো, ভালো মতো শুনবা কিন্তু। সমগ্র উদ্ভিদ জগৎকে বিজ্ঞানী বেনথাম ও হুকার ফুল ধারণ করার ক্ষমতার উপর ভিত্তি করে, ঠিক আছে, ফুল ধারণের ক্ষমতার উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করেন। কয় ভাগে ভাগ করেন? 2 ভাগে। একটার নাম দেন ক্রিপ্টোগ্যামিয়া, একটার নাম দেন ফেনোরাগেমিয়া। মানে কি, একটা সপুষ্পক একটা অপুষ্পক। আর তুমি কিভাবে চিনবা কে সপুষ্পক কে অপুষ্পক? ঠিক আছে, কে সপুষ্পক কে অপুষ্পক বুঝবো কিভাবে আমরা? দেখো, ফেনোরাগেমিয়ার আর ফুল তৈরি করে, মানে কি, ফুলের তাহলে ফেনোরাগেমিয়াটা হচ্ছে সপুষ্পক আর ক্রিপ্টোগ্যামিয়াটা কি, অপুষ্পক। এখন ক্রিপ্টোগ্যামিয়াকে দেখবা আমাদের বইয়ে 3টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে থ্যালোফাইটা, একটা হচ্ছে ব্রায়োফাইটা, একটা হচ্ছে টেরিডোফাইটা, এই 3 ভাগে ভাগ করছে। ফেনোরাগেমিয়াকে 2 ভাগে ভাগ করছে, জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ, অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ। খেয়াল করবা আমি কিন্তু এরকম নিচ থেকে উপরে মানে বাঁকা করে লিখছি, কারণ আছে, এমনি এমনি কিন্তু লিখি নাই। কারণ হচ্ছে যত তুমি থ্যালোফাইটা থেকে এরকম সামনের দিকে অগ্রসর হইছো, তত আসলে উদ্ভিদে উন্নয়নের ধারা বাড়ছে, তত কি উদ্ভিদে উন্নয়নের ধারা বাড়ছে। মানে এখন যদি তোমাকে আমি পরীক্ষায় প্রশ্ন করি যে পুরা উদ্ভিদ জগতের মধ্যে সর্ব অনুন্নত কে, পুরা উদ্ভিদ জগতের মধ্যে সর্ব অনুন্নত কে, তার অ্যান্সার হচ্ছে থ্যালোফাইটা। পুরা উদ্ভিদ জগতে সর্ব অনুন্নত কে, থ্যালোফাইটা। আর পুরা উদ্ভিদ জগতের মধ্যে যদি সর্ব উন্নত চাই তাহলে কে, অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ। পুরো উদ্ভিদ জগতে সর্বোন্নত বললে কি, অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ, আর সর্ব অনুন্নত বললে থ্যালোফাইটা। তাহলে পুরা উদ্ভিদ জগতে উন্নত অনুন্নতর মাঝখানে সেতু বন্ধনকারী হিসেবে কে আছে?
টেরিডোফাইটা। তাহলে যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে পুরো উদ্ভিদ জগতে উন্নত অনুন্নতর মাঝখানে সেতু বন্ধনকারী, তাহলে আমরা এটা লিখে রাখি এখানে যে উদ্ভিদ জগৎ যদি বলে, ঠিক আছে, পুরো উদ্ভিদ জগতের মধ্যে সেতু বন্ধনকারী। আমরা কি মনে রাখবো? টেরিডোফাইটা। ওকে, আচ্ছা, তারপরে আসি আমরা যেটা, সেটা হচ্ছে আমাদের আজকের পড়া হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া। কিভাবে ক্রিপ্টোগ্যামিয়া? কারণ আমরা নেক্সট একদিন ক্লাসে নগ্নবীজি আবৃতবীজি পড়বো, মানে ফেনোরোগ্যামিয়া হচ্ছে আমরা পরে পড়বো। তাহলে আমরা আমাদের পড়াটাকে এতটুকু আটকে দিলাম, এই যে এতটুকু আটকে দিলাম। এখন এতটুকুর মধ্যে থ্যালোফাইটা হচ্ছে শৈবাল ছত্রাক, এটাও মনে হয় অন্য একটা লেকচারে হয়ে গেছে বা হবে তোমাদের। তাহলে আমাদের অ্যাকচুয়াল পড়াটা হচ্ছে যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা। তো যাই হোক, আমরা সবগুলোই শিখবো। তুমি মনে রাখবা এরা কেউই কিন্তু ফুল তৈরি করে না, এরা কেউই কি ফুল তৈরি করে না, কারণ এরা সবাই কি ক্রিপ্টোগ্যামিয়ার পার্ট, সবাই কি ক্রিপ্টোগ্যামিয়ার পার্ট। তাহলে আবার এদেরকে তিন ভাগে কেন ভাগ করলো? তার মানে হয়তো এদের বৈশিষ্ট্যগত কোনো পার্থক্য আছে। আমরা তিনটা ক্রাইটেরিয়ার উপর এদের ভাগ করি। কয়টা ক্রাইটেরিয়া? তিনটা ক্রাইটেরিয়া। কি কি? প্রথম কথা হচ্ছে দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় কিনা, তারপরে হচ্ছে এরা ভ্রূণ সৃষ্টি করে কিনা, এবং 3 নম্বরে হচ্ছে ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু আছে কিনা। এই তিনটা ক্রাইটেরিয়ার উপর হচ্ছে আমরা ভাগটা করছি। এখন তুমি মনে রাখবা এই তিনটার যদি কোনোটা না থাকে তাহলে সে হচ্ছে থ্যালোফাইটা। এই তিনটার কোনোটাই যদি না থাকে তাহলে সেটা কি? থ্যালোফাইটা। আর যদি তিনটার তিনটাই উপস্থিত থাকে তাহলে আমরা এটাকে কি বলবো? টেরিডোফাইটা। ঠিক আছে, কোনোটাই না থাকলে সে হচ্ছে থ্যালোফাইটা, আর সবগুলাই উপস্থিত থাকলে কি? সে টেরিডোফাইটা। দেখো, এর কোনো কিছু নাই দেখে সে সবচেয়ে কি? অনুন্নত। আর অপুষ্পক উদ্ভিদের মধ্যে খেয়াল করে দেখো, অপুষ্পক উদ্ভিদ মানে এতটুকুর মধ্যে সবচেয়ে উন্নত কে? টেরিডোফাইটা। তাই না? কেন? কারণ এর মধ্যে সব উপস্থিত। তাহলে যে মাঝখানে আছে সে কি উন্নয়নশীল অবস্থায় আছে, তার মানে তার কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। তুমি যে কোনো একটা পয়েন্ট মনে রাখো। আমরা মনে রাখবো ব্রায়োফাইটা একমাত্র হ্যাঁ বোধক কথা হচ্ছে ব্রায়োফাইটা ভ্রূণ সৃষ্টি করে। ব্রায়োফাইটা কি সৃষ্টি করে? ভ্রূণ সৃষ্টি করে। তার মানে তোমাকে যদি এখন পরীক্ষায় প্রশ্ন করা হয় ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এই দুইজনের মধ্যে সাদৃশ্য বা মিল কই? দুইজনই হচ্ছে ভ্রূণ সৃষ্টি করে। ব্রায়োফাইটা টেরিডোফাইটা দুইজনের সাদৃশ্য কই? দুইজনই ভ্রূণ সৃষ্টি করে। ভ্রূণ সৃষ্টি করে বিধায় এদেরকে আমরা এমব্রায়োফাইটা বলি। ভ্রূণ সৃষ্টিকারী উদ্ভিদদেরকে আমরা কি বলি? এমব্রায়োফাইটা। সুতরাং ব্রায়োফাইটা টেরিডোফাইটা একত্রে কিসের অন্তর্ভুক্ত? এমব্রায়োফাইটার অন্তর্ভুক্ত। কেন? কারণ তারা দুইজনে কি সৃষ্টি করে? ভ্রূণ সৃষ্টি করে। তাহলে পরে এখন আমি তোমাকে ব্রায়োফাইটার টেরিডোফাইটার পার্থক্য বলি, তাহলে তুমি কি বলবা? প্রথমে আসো যে মূল কাণ্ড পাতা এটাকে ভাগ করা যাবে না, এটাকে যাবে। পরিবহন টিস্যুর মধ্যে নাই, এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পার্থক্য, আর কিছু না। তাহলে আমরা, আমার এখানে এটা পড়ানোর মেইন টার্গেট ছিল হচ্ছে কার মধ্যে কি আছে কি নাই, কে উন্নত কে অনুন্নত এটা জানা, এবং কার মধ্যে কে সেতু বন্ধনকারী। কেন? কারণ এগুলো পরীক্ষায় আসে। এখন দেখো, তাহলে তোমাকে এখন যদি প্রশ্ন করে তাহলে অপুষ্পক উদ্ভিদের মধ্যে এই অনুন্নত আর উন্নতর মাঝখানে সেতু বন্ধনকারী কে? ব্রায়োফাইটা। তাহলে খেয়াল রাখবা পুরো উদ্ভিদ জগতের মধ্যে সেতু বন্ধনকারী হচ্ছে টেরিডোফাইটা, আর অপুষ্পকের মধ্যে সেতু বন্ধনকারী কে? ব্রায়োফাইটা। অপুষ্পকের মধ্যে সেতু বন্ধনকারী কে? ব্রায়োফাইটা। এগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় আসে। ওকে, এই গেল হচ্ছে আমাদের তোমার শুরুর দিকের কথাবার্তা শেষ। এবার আমরা একটু মিলাই ওখানে যে এখানে আমি তোমাকে একটু আগে যা যা বলছি সব এখানে সুন্দর মতো আছে। দেখো, ক্রিপ্টোগ্যামিয়া মানে হচ্ছে এরা কি? এরা হচ্ছে বীজহীন। এটা দেখো আবার সপুষ্পক মানে সবীজী। 3 ভাগ, থ্যালো ব্রায়ো টেরিডো, এটা জিমনোস্পার্ম এনজিওস্পার্ম। এখানে দেখো মূলকাণ্ড পাতায় ভাগ করা যাবে না, ভ্রূণ হয় না, পরিবহন টিস্যু নাই। এটাও দেখো মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না, পরিবহন টিস্যু নাই, কিন্তু কি সৃষ্টি করে? এই যে ভ্রূণ সৃষ্টি করে। আর এটার মধ্যে হচ্ছে সবগুলাই আছে। ঠিক আছে, আচ্ছা। নেক্সট দিন যখন আমরা নগ্নবীজি আবৃতবীজি পড়বো তখন বাকিটুকু হচ্ছে আমরা এখান থেকে পড়বো। এবার আসি আমরা কি, তাহলে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। আমার তো বলছি এটাই আমাকে তোমাদের পড়ানোর মেইন লক্ষ্য। ঠিক আছে, তাহলে আমরা আসি ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। আচ্ছা, ভালো মতো শুনবা কিন্তু, আবারও বলতেছি।
আসি, মনে রাখবা যখনই আমরা ব্রায়োফাইটার কথাটা বলি তখনই আমাদের মাথায় কোন উদাহরণ আসে? মস। ব্রায়োফাইটা বললে আমাদের মাথায় কোন উদাহরণ আসে? মস। তাহলে আমরা যদি এটা লিখে রাখি, ব্রায়োফাইটা মানে আসলে কোন ধরনের উদ্ভিদ? মসবর্গীয় উদ্ভিদ। ব্রায়োফাইটা মানে কোন ধরনের উদ্ভিদ? মসবর্গীয় উদ্ভিদ। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি যেটা সেটা হচ্ছে তুমি মনে রাখবা এই দুনিয়ায় যত উদ্ভিদ আছে, ঠিক আছে, এই দুনিয়ায় যত উদ্ভিদ আছে তাদেরকে তার জীবনকাল অতিক্রম করতে হলে, ঠিক আছে, জীবনকাল অতিক্রম করতে হলে অবশ্যই দুইটা দশা পার করতে হবে। কয়টা দশা পার করতে হবে? দুইটা। একটার নাম হচ্ছে গ্যামিটোফাইটিক, আর এটার নাম হচ্ছে স্পোরোফাইটিক। মাফ নাই, দুইটা দশাই কিন্তু পার করতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই চলার পথে দুইটা দশা অতিক্রম করি আর 10টা দশাই অতিক্রম করি না কেন, আমার প্রধান হবে যে কোনো একটা। ঠিক আছে, প্রধান হবে কি? যে কোনো একটা। ঠিক আছে, প্রধান হবে যে কোনো একটা। তাহলে এখন গ্যামেটোফাইটিক স্পোরোফাইটিক আছে, যে কোনো একটা প্রধান হবে। আর যে প্রধান হবে স্বাভাবিক, তাহলে আরেকটা কি হবে? অপ্রধান হবে। আর যিনি অপ্রধান তারা আমরা সব সময় কার উপর নির্ভর করি? প্রধানের উপর নির্ভর করি। সিম্পল কথা, যখন মনে করো আমরা আপাতত যদি মনে করো যে ছোট ছিলাম, যখন 2 বছর 3 বছর ছিল, আমরা পুরোপুরি কি আমাদের প্যারেন্টস এর উপর নির্ভরশীল ছিলাম এবং তারাই প্রধান ছিল। তাহলে কি আমার আশ্রয় পুষ্টি সবকিছুর জন্য আমরা কি করতাম? আমাদের প্যারেন্টস এর উপর নির্ভর করতাম। ব্যাপারটা হচ্ছে এখানে এরকম যে একটা দশা প্রধান আর বাকিরা কি? অপ্রধান। এবং বাকিরা আশ্রয় পুষ্টির জন্য কার উপর নির্ভর করে? প্রধানটার উপর নির্ভর করে। তাহলে এখন আমাকে জানতে হবে কার মধ্যে কোন দশা প্রধান আর কার মধ্যে কোন দশা অপ্রধান। আসি আমরা মসের জন্য আমরা কম্পেয়ার করব, যেটা মানে মসকে আমরা এইভাবে লিখবো মগ। মসের জন্য আমরা কি লিখবো? মগ। মানে কি? ম দিয়ে হচ্ছে মস উদ্ভিদ, ম দিয়ে কি? মস উদ্ভিদ। মস উদ্ভিদটা কোন দশা প্রধান? গ্যামিটোফাইটিক দশা প্রধান। কোন দশা প্রধান? গ্যামিটোফাইটিকটা হচ্ছে প্রধান। এটা হচ্ছে প্রধান। তাহলে কোনটা অপ্রধান? স্পোরোফাইটিক। কোনটা অপ্রধান? স্পোরোফাইটিক। তাহলে আশ্রয় পুষ্টির জন্য ব্রায়োফাইটা উদ্ভিদে কে কার উপর নির্ভরশীল? আশ্রয় পুষ্টির জন্য এই স্পোরোফাইটটা পুরাপুরি কার উপর নির্ভর করতেছে? গ্যামেটোফাইটের উপর। পুরাপুরি কার উপর নির্ভর করতেছে? গ্যামেটোফাইটের উপর। ওকে। আচ্ছা, এখন আসি আমরা মনে করো আমরা টেরিডোফাইটা পড়ি নাই, আমরা আমরা পড়বো না, তাও আমরা এখানে লিখে রাখি। ঠিক আছে, মনে করো আমরা এখানে লিখলাম যে এটা হচ্ছে টেরিডোফাইটা। তাহলে টেরিডোফাইটায় মনে করো মসে যদি গ্যামেটোফাইটিক দশা প্রধান হয়, জাস্ট ভাইস ভার্সা চিন্তা করবো আমরা, তাহলে টেরিডোফাইটে কোন দশাটা প্রধান হবে? টেরিডোফাইটে হচ্ছে স্পোরোফাইটিক দশা প্রধান। কোন দশা প্রধান? স্পোরোফাইটিক দশা প্রধান। আর কোনটা অপ্রধান? গ্যামেটোফাইটিক দশা অপ্রধান। কোনটা অপ্রধান? গ্যামেটোফাইটিক দশা অপ্রধান। আচ্ছা, ওকে। তাহলে এখান থেকে আমরা জানলাম কে প্রধান কে অপ্রধান। আচ্ছা, এখন যখন নির্ভরশীলতার প্রশ্ন আসবে তখন বরাবরের মতোই তোমার মাথায় প্রশ্ন উত্তর আসবে কি? যে অপ্রধানটাই প্রধানের উপর নির্ভরশীল, মানে টেরিডোফাইটের ক্ষেত্রে কি এই গ্যামেটোফাইটটাই স্পোরোফাইটের উপর নির্ভরশীল হওয়া উচিত অ্যাকর্ডিং আমি যেটা বলছি সংজ্ঞা মোতাবেক। হ্যাঁ, যদিও উচিত, কিন্তু তুমি আরেকটা লাইন মনে রাখবা যে টেরিডোফাইটে কি নাই? নির্ভরশীলতা নাই। এক কথায় পড়া শেষ। টেরিডোফাইটে কি কাজ করবে না? কোন প্রকার নির্ভরশীলতা কাজ করবে না। তার মানে টেরিডোফাইটে স্পোরোফাইটিক দশা প্রধান কথাটা ঠিক, গ্যামেটোফাইটিক দশা অপ্রধান তাও ঠিক। ঠিক আছে, গ্যামেটোফাইটিক দশা কথাটা অপ্রধান এটাও ঠিক, কিন্তু কাউকে কারো উপর কি করা লাগবে না? নির্ভর করা লাগবে না। কেন? কারণ দুইজনই স্বাধীন স্বতন্ত্র ভাবে বাস করতে পারে। তারও আরেকটা ব্যাখ্যা কি, আমরা তো মাত্রই পড়ে আসছি টেরিডোফাইটা কি অপুষ্পকের মধ্যে সবচেয়ে উন্নত। আর উন্নত বিশ্বে কেউ কারোর উপর নির্ভরশীল? লাইক আমেরিকা, রাশিয়া, এতে যারা থাকে এরা কি অন্য কারোর উপর নির্ভরশীল? না। তার মানে কি এখানে একজন প্রধান একজন অপ্রধান, ঠিক আছে, কিন্তু মনে রাখবা কেউ কারোর উপর নির্ভর করে না। কেন? কারণ প্রত্যেকেই নিজের খাবার নিজে তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা মাথায় রাখবো যে টেরিডোফাইটে স্পোরোফাইটিক দশা প্রধান কথাটা ঠিক, গ্যামেটোফাইটিক অপ্রধান তাও ঠিক, কিন্তু কোনো প্রকার কি নাই? নির্ভরশীলতা নাই। কিন্তু ব্রায়োফাইটা উদ্ভিদে গ্যামেটোফাইটিক দশাটা প্রধান, স্পোরোফাইটিকটা অপ্রধান, এবং আশ্রয় পুষ্টির জন্য স্পোরোফাইটকে পুরোপুরি কার উপর নির্ভর করতে হবে? গ্যামেটোফাইটের উপর নির্ভর করতে হবে। দেখো, তাহলে কিন্তু আমরা অলরেডি জেনে গেলাম কার মধ্যে কোন দশা প্রধান কোনটা অপ্রধান, কোথায় নির্ভরশীলতা আছে কোথায় নির্ভরশীলতা নাই, সবই কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, এখন আসে হচ্ছে আমাদের জীবন চক্র। আমরা মাত্র লিখছি মস উদ্ভিদ গ্যামেটোফাইটিক, তার মানে সে কি সৃষ্টির মাধ্যমে জীবন শুরু করে? গ্যামিট সৃষ্টির মাধ্যমে। কি সৃষ্টির মাধ্যমে জীবন শুরু করে? গ্যামিট সৃষ্টির মাধ্যমে। গ্যামিট গুলা কোন প্রকৃতির হয়? হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। গ্যামিট গুলা কোন প্রকৃতির হয়? হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। হ্যাপ্লয়েড মানে কি? এন। তার মানে একটা পূর্ণাঙ্গ মস উদ্ভিদ হচ্ছে এইটা। এখন মনে করো এর মধ্যে আমরা মাইটোসিস সেল ডিভিশন ঘটাইলাম, ঘটাইলে পরে আবার কি আমরা দুইটা মস উদ্ভিদ পাইলাম। এখন এটা থেকে আমরা একটা পুং গ্যামিট নিলাম এবং এটা থেকে আমরা স্ত্রী গ্যামিট নিলাম, আর এদের মাঝে নিষেক ঘটাইলাম।
নিষেকের ফলে কি সৃষ্টি হয়? জাইগোট। নিষেকের ফলে কি সৃষ্টি হবে? জাইগোট। জাইগোটটা কোন ধরনের হবে? ডিপ্লয়েড। জাইগোটটা কোন ধরনের হবে? ডিপ্লয়েড। এখন জাইগোটে কোন কোষ বিভাজন হয়? মিওসিস। জাইগোটে কোন কোষ বিভাজন হয়? মিওসিস। হলে পরে আবারও কি তৈরি হবে? হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। এবং এই হ্যাপ্লয়েড গুলাই কি আলটিমেটলি পূর্ণাঙ্গ মস উদ্ভিদ ইন্ডিকেট করতেছে। এই হ্যাপ্লয়েড গুলাই কি আলটিমেটলি পূর্ণাঙ্গ মস উদ্ভিদ ইন্ডিকেট করতেছে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে একটা ব্রায়োফাইটের জীবন চক্র। এখন তোমাকে যদি এখান থেকে পয়েন্ট আউট করতে বলে যে কতখানি গ্যামেটোফাইটিক কতখানি স্পোরোফাইটিক কিভাবে করবা, একদম সহজ। আমরা কি বলছি? মস উদ্ভিদ গ্যামেটোফাইটিক মানে কি তৈরি করে? গ্যামিট। গ্যামিট গুলা কোন প্রকৃতির? হ্যাপ্লয়েড। তার মানে যতক্ষণ হ্যাপ্লয়েড দশা আছে ততক্ষণ গ্যামেটোফাইটিক, যেমন এই দুইটা। ঠিক আছে? আর যখনই ডিপ্লয়েড দশায় ঢুকবে তখনই তার নাম হয়ে যাবে কি? স্পোরোফাইটিক। মনে থাকবে তো, যতক্ষণ হ্যাপ্লয়েড দশা ততক্ষণ গ্যামেটোফাইটিক, যখনই ডিপ্লয়েড দশায় ঢুকবে তখনই তার নাম কি হয়ে যাবে? স্পোরোফাইটিক। ওকে, তাহলে পরে দেখো এই যে গ্যামেটোফাইটিক আর স্পোরোফাইটিক, ঠিক আছে, এই যে গ্যামেটোফাইটিক আর স্পোরোফাইটিকের মাঝখানে কোন জিনিসটা রয়ে গেছে? এই নিষেক। তার মানে এখানে ট্রানজিশন পয়েন্ট হিসেবে কে কাজ করতেছে? নিষেক। আমি নিষেক কথাটা আবার এখানে লিখি। ট্রানজিশন পয়েন্ট হিসেবে কে কাজ করতেছে? নিষেক কাজ করতেছে। কিরকম? তুমি দেখো, নিষেকের আগে কি ছিল? হ্যাপ্লয়েড, মানে কি? গ্যামেটোফাইটিক দশা ছিল। নিষেকের পরে কি হয়েছে? ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে কি? স্পোরোফাইটিক। তার মানে তোমাকে যদি আমি এখন প্রশ্ন করি নিষেকের মাধ্যমে কোন দশা সমাপ্ত হয়েছে, অ্যান্সার কি? গ্যামেটোফাইট। আবার নিষেকের মাধ্যমে কোন দশা শুরু হয়েছে, অ্যান্সার কি? স্পোরোফাইট। ওকে, তাহলে মাথায় রাখতে হবে নিষেকের আগে গ্যামেটোফাইট, নিষেকের পরে স্পোরোফাইট। ওকে, আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের একটা ব্রায়োফাইটার জীবন চক্র। এরপর আসি আমরা যেটা কথা, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস এখন যেটা বলবো, সেটা হচ্ছে তুমি তাকায় দেখো যে প্রধান সে বরাবরের মতোই একটা বিশাল জায়গা নিয়ে আছে। যে প্রধান সে বরাবরের মতোই কি একটা বিশাল জায়গা নিয়ে আছে। যেমন দেখো এই যে হ্যাপ্লয়েড দশাগুলা, এই যে গ্যামেটোফাইটিক, এই যে গ্যামেটোফাইটিক, তার মানে মোট যোগ করলে গ্যামেটোফাইটিক বেশি জায়গা নিয়েছে, এটাই স্বাভাবিক। প্রধান যে সে তো বেশি জায়গা নিয়ে থাকবেই। মনে করো গণভবন যেই বড়, তোমার বাসা তুমি যত বড় লোকই হও না কেন, ওই গণভবনের সমান জায়গা নিয়ে তুমি বাড়ি বানাতে পারবা? কোনোদিনও পারবা না। তার মানে যিনি প্রধানমন্ত্রী বা প্রধান তার জন্য অবশ্যই বড় কিছুই রাখবে। তার মানে যে প্রধান সে তার বস, সুতরাং সে তার জায়গা দেখাই রাখবে। তাহলে এখানে দেখো যদিও তারা একটা নির্দিষ্ট ক্রম মেনটেন করতেছে, দেখো সুনির্দিষ্ট ক্রম কিন্তু মেনটেন করতেছে, কারণ যেখান থেকে শুরু হইতেছে বারবার একই জায়গায় আবার ফেরত যাইতেছে। কিন্তু এটা কি একটা অসম আকৃতির, কারণ একটা বড় একটা ছোট। তার মানে অবশ্যই এদের মধ্যে কি আছে? যৌনক্রম সুস্পষ্টই আছে, কিন্তু যৌনক্রমটা কেমন? অসম আকৃতির। যৌনক্রমটা কেমন? অসম আকৃতির, যেটাকে আমরা ইংলিশে কি বলি? হেটারোমরফিক। কি বলি আমরা? হেটারোমরফিক। তাহলে ব্রায়োফাইটা উদ্ভিদের যৌনক্রম কোন ধরনের? হেটারোমরফিক ধরনের। ব্রায়োফাইটা উদ্ভিদের যৌনক্রম কোন ধরনের? হেটারোমরফিক ধরনের। আচ্ছা, হ্যাঁ, স্পোরোফাইটিকের পর আবার গ্যামেটোফাইটিক হয়েছে। কেন হয়েছে এটা আমি একটু পরে পড়বো। আপাতত যতটুকু বলছি অতটুকু বুঝছো কিনা সেটাই হচ্ছে কথা। ঠিক আছে, অ্যাডভান্স কোনো কিছু চিন্তা করলে কিন্তু আটকে যাবা। আমি আবার বলতেছি জিনিসটা একটু কমপ্লিকেটেড ওয়েতে পড়াইতেছি একটাই কারণ, বইয়ের যত বৈশিষ্ট্য আছে এক কথায় শেষ হয়ে যাবে আমাদের একটু পরে। ঠিক আছে, খালি শুনো যতটুকু বলতেছি। আচ্ছা, আমরা টেরিডোফাইটা পড়ি নাই, পড়বো না, কিন্তু তুমি টেরিডোফাইটাতে যত যাই হোক না কেন, নির্ভরশীলতা থাকুক আর না থাকুক, এখানেও তো একটা প্রধান একটা অপ্রধান আছে। তার মানে এই ক্ষেত্রে কি কখনো দুইটা দশা সমান হবে না? তার মানে এদের যৌনক্রমটাও কেমন হবে? হেটারোমরফিক। তাহলে সহজ কথা, এই চ্যাপ্টারে তোমাকে যৌনক্রম নিয়ে কথা বলা মানে অ্যান্সার কি? হেটারোমরফিক। যৌনক্রম নিয়ে কথা বলা মানে অ্যান্সার কি? হেটারোমরফিক যৌনক্রম বিদ্যমান। ঠিক আছে, তাই দেখো এদের জীবন চক্র গেল, যৌনক্রম গেল, কি বাকি রইলো? জনন। তুমি মনে রাখবা উদ্ভিদ মানেই অঙ্গজ জনন। উদ্ভিদ মানে আমরা কি মনে রাখবো? অঙ্গজ জনন। এখন সে ব্রায়োফাইটা হোক টেরিডোফাইটা হোক, দুইজনের মধ্যেই অঙ্গজ জনন কমন। ঠিক আছে, এটা টেরিডোফাইটার জন্য কমন, এটা ব্রায়োফাইটার জন্য কমন। এখন আসা আর কে কোন জনন করবে? দেখো মস উদ্ভিদ গ্যামেটোফাইটিক, তার মানে সে কি তৈরি করছিল? গ্যামিট। গ্যামিটের দ্বারা কোন জনন হয়? যৌন জনন। তাহলে ব্রায়োফাইটায় অঙ্গজর পরে যৌন জনন হবে। টেরিডোফাইটে কোন দশা প্রধান? স্পোরোফাইটিক, মানে সে কি উৎপন্ন করে? স্পোর। তাহলে স্পোরের দ্বারা কোন জনন হয়? অযৌন জনন। তাহলে টেরিডোফাইটের পরে অযৌন জনন হবে। আবার আসো, মস উদ্ভিদেও তো স্পোরোফাইটিক দশা আছে, তার মানে সেও তো স্পোর তৈরি করে, কিন্তু এই স্পোরটা তো স্বাধীন স্বতন্ত্র ভাবে থাকতে পারে না, পুরাপুরি গ্যামিটোফাইটের উপর নির্ভর করে। এই কারণে স্পোর কোনো কাজেও আসে না, এই কারণে আর কোনো জননও হয় না। কিন্তু টেরিডোফাইটে গ্যামেটোফাইটিক দশা আছে এবং সেটা অপ্রধান হইলেও স্বাধীনভাবে বাস করে। তার মানে তার কি তৈরি করার ক্যাপাসিটি আছে? গ্যামিট তৈরি করার ক্যাপাসিটি আছে। তার মানে তার কি জননে অংশগ্রহণ করার সুযোগ আছে? যৌন জনন। এই কারণে দেখা যায় টেরিডোফাইটে অঙ্গজ, অযৌন, যৌন তিন প্রকার জননী হয়, কিন্তু ব্রায়োফাইটে কেবলমাত্র কি অঙ্গজ আর যৌন জনন হয়। এটা যেন মনে থাকে যে ব্রায়োফাইটায় কোন প্রকারের জনন নাই? অযৌন জনন নাই। ব্রায়োফাইটায় কোন ধরনের জনন নাই? অযৌন জনন নাই। কেন নাই? কারণ এর স্পোর একা থাকতে পারতেছে না, পুরাপুরি অন্যের উপর নির্ভর করতেছে। ঠিক আছে, আচ্ছা,
এবার আসি আমরা যেটা, সেটা হচ্ছে যেহেতু বলছি ব্রায়োফাইটা পুরাটা পড়বো, তাহলে ব্রায়োফাইটার জনন একবারে শেষ করে যাই। বলছি কি আমরা যে সেটা হচ্ছে এর যৌন জনন, তাহলে দেখো এর গ্যামিট লাগবে। যৌন জননের জন্য গ্যামিট, একটা পুং গ্যামিট একটা স্ত্রী গ্যামিট, একটা পুং গ্যামিট আর একটা কি স্ত্রী গ্যামিট। এখন কিভাবে চিনবা? একটা নাম অ্যানথেরিডিয়াম, একটা নাম আর্কিগোনিয়াম। একটা নাম অ্যানথেরিডিয়াম আর একটা নাম কি আর্কিগোনিয়াম। তো মাথায় রাখবা যেই গ্যামিটের নামের বানানে ক আছে সেটা হচ্ছে স্ত্রী গ্যামিট, যেই গ্যামিটের নামের বানানে ক আছে সেটা হচ্ছে স্ত্রী গ্যামিট। তাহলে অ্যানথেরিডিয়াম আর্কিগোনিয়াম কোনটা? স্ত্রী গ্যামিট, আর্কিগোনিয়াম। আচ্ছা, বলা হয় পুং গ্যামিট বা শুক্রাণু বা অ্যানথেরিডিয়ামটা হচ্ছে গোলাকার, নাশপাতি আকার, এরকম বৃন্তযুক্ত। আর আর্কিগোনিয়ামটা হচ্ছে এরকম ফ্লাস্ক আকারের। আর্কিগোনিয়ামটা কি এরকম ফ্লাস্ক আকারের, ফ্লাস্কের ভেতরে ডিম্বাণু। ফ্লাস্কের এই উপর একটা সরু অংশ আছে, এই জায়গাটা হচ্ছে গ্রীবা, নিচের স্ফীত অংশটার নাম হচ্ছে উদর। এরা হচ্ছে বন্ধ্যাকোষের আবরণ দ্বারা আবৃত। কি কোষের আবরণ দ্বারা আবৃত? সব বন্ধ্যাকোষের আবরণ দ্বারা আবৃত। তার মানে কি এদের জননাঙ্গ বহুকোষী, কিন্তু কোন কোষের আবরণে আবৃত? বন্ধ্যাকোষের আবরণে আবৃত। এবার আসো নিষেক। শুক্রাণু ডিম্বাণু নিষেকের ক্ষেত্রে আমরা জানি কে চলনক্ষম হয়? শুক্রাণু। চলন উপযোগী অঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা। এমসিকিউর জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্রায়োফাইটার শুক্রাণু কয় ফ্লাজেলা বিশিষ্ট? দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। ব্রায়োফাইটা উদ্ভিদের শুক্রাণু কয় ফ্লাজেলা বিশিষ্ট? দ্বি ফ্লাজেলা, মানে দুইটা ফ্লাজেলা বিশিষ্ট। যার দ্বারা শুক্রাণু লেজ নির্মাণ করে, লেজের দ্বারা শুক্রাণু সাঁতার কাটে। এখন সাঁতারের জন্য কোন মাধ্যম প্রয়োজন? পানি, তরল বা জলীয় মাধ্যম প্রয়োজন। তাহলে যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে ব্রায়োফাইটা উদ্ভিদের নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন, অ্যান্সার হবে কি পানি, তরল বা জলীয় মাধ্যম প্রয়োজন। 2016 সালে ভর্তি পরীক্ষার প্রশ্ন এটা। আচ্ছা, এখন মনে করো এই আকারে ছোট পুং গ্যামিট কিন্তু সচল, আকারে বড় নিশ্চল একটা স্ত্রী গ্যামিটকে নিষিক্ত করতেছে। এটা কোন ধরনের যৌন জনন? এটা হচ্ছে উওগ্যামাস। এটা কোন ধরনের যৌন জনন? উওগ্যামাস ধরনের যৌন জনন। তাহলে ব্রায়োফাইটা উদ্ভিদের যৌন জনন পদ্ধতি কোন ধরনের? উওগ্যামাস। এখন মনে করে যে নিষেক হইলো, নিষেকের ফলে কি সৃষ্টি হবে? জাইগোট। কি সৃষ্টি হবে? জাইগোট। মানে এগুলো পরে ভ্রূণে পরিণত হবে। তাহলে দেখো তো ভ্রূণটাও কি বহুকোষী এবং বন্ধ্যাকোষের আবরণে আবৃত। কিসের অভ্যন্তরে তৈরি হয়েছে? স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে তৈরি হয়েছে। আচ্ছা, এবার দেখো এই যে জাইগোট, জাইগোট হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? এটাই তো জাইগোট ছিল। তাহলে জাইগোট কি ডিপ্লয়েড? ডিপ্লয়েড মানে কোন দশা? স্পোরোফাইটিক। ডিপ্লয়েড মানে কোন দশা? স্পোরোফাইটিক। এখন যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে যে জাইগোট বিভাজিত হইতেছে, তোমাকে প্রশ্ন করলো জাইগোট বিভাজিত হইতেছে, তাহলে বলো তো কোন দশার বিভাজন হচ্ছে? লেখো সবাই। জাইগোট বিভাজিত হয়েছে বললে কোন দশার বিভাজন হচ্ছে আগে বলো। জাইগোটের বিভাজন বললে কোন দশার বিভাজন? ভেরি গুড, স্পোরোফাইটিক দশা। কেন? কারণ আমরা বলছি জাইগোটটা কি ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড ভাঙা মানে কি স্পোরোফাইটিক দশা ভাঙা। কেন? তাহলে স্পোরোফাইট ভাঙলে কি বের হবে? স্পোর। স্পোরোফাইট ভাঙলে কি বের হবে? স্পোর। সিম্পল কথা, দেখো মনে করো এই স্পোরোফাইট, এটা ভাঙলে কি বের হয়? এটা ভাঙলে বের হয় স্পোর। তাহলে যদি তোমাকে এখন প্রশ্ন করি জাইগোটের বিভাজনে কি নির্গত হবে, তাহলে জাইগোটের বিভাজনে স্পোর নির্গত হবে। জাইগোটের বিভাজনে কি নির্গত হবে? স্পোর। জাইগোটের বিভাজনে কি নির্গত হবে? স্পোর। পরের প্রশ্নটা হচ্ছে এখন আবার তাহলে বলো তোমরা, স্পোর গুলা কোন ধরনের? হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? স্পোর গুলা কোন ধরনের? হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? বলো স্পোরটা কোন ধরনের? হ্যাপ্লয়েড। ভেরি গুড, হ্যাপ্লয়েড। কেন? এই যে তুমি দেখাও, এখানে আমি মাত্র পড়াইছি যে এটা ছিল ডিপ্লয়েড, মানে এটাই স্পোরোফাইট, এটা ভেঙে পাইছি আমরা হ্যাপ্লয়েড, তাই না? তার মানে এগুলো হচ্ছে স্পোর। তাহলে অসংখ্য কেমন স্পোর নির্গত হবে? হ্যাপ্লয়েড স্পোর নির্গত হবে। অসংখ্য কেমন স্পোর নির্গত হবে? হ্যাপ্লয়েড। এবং হ্যাপ্লয়েড মানে আবার কোন দশা? গ্যামেটোফাইটিক। হ্যাপ্লয়েড মানেই কোন দশা? গ্যামেটোফাইটিক। এই কারণেই দেখো এই যে স্পোরোফাইটিকের পরে যে গ্যামেটোফাইটিক লিখছিলাম না একটু আগে, একজন বলছিলা যে স্পোরোফাইটের পর তো আবার গ্যামেটোফাইটিক, এটা হচ্ছে এইভাবে আসছে। ঠিক আছে? তাহলে দেখো স্পোরোফাইট জিনিসটা হচ্ছে ডিপ্লয়েড, স্পোরোফাইট জিনিসটা কি ডিপ্লয়েড, কিন্তু স্পোর গুলা কেমন? হ্যাপ্লয়েড।
এই যে অসংখ্য হ্যাপ্লয়েড স্পোর নির্গত হবে, এরা কিসের সাহায্যে বিস্তরণ করবে? বাতাসের সাহায্যে বিস্তরণ করবে। এরা কিসের সাহায্যে বিস্তরণ করবে? মানে বাতাসের সাহায্যে। এরা বাতাসের সাহায্যে উঠতে উঠতে তারপরে মাটিতে পড়বে, পরেই তারা নতুন একটা মস উদ্ভিদ তৈরি করবে। নতুন একটা মস উদ্ভিদ তৈরি করবে, ওইটাকে আমরা কি বলি? থ্যালাস। ওইটাকে আমরা কি বলি? থ্যালাস। মানে নতুন থ্যালাস। এই থ্যালাসের আর একটা নাম আছে, নামটা কি? প্রোটোনেমা। নতুন সৃষ্ট মস উদ্ভিদদের বা মস থ্যালাসকে আমরা কি বলি? মস প্রোটোনেমা। ঠিক আছে, তাহলে নতুন যেটা তৈরি হবে এটাকে কি নামে ডাকবা? মস প্রোটোনেমা নামে ডাকবা। এই হচ্ছে মোটামুটি ব্রায়োফাইটের বৈশিষ্ট্যের কথা শেষ। আমরা একটু আগে পড়ে আসছিলাম, যেটা কি কি পড়ে আসছিলাম আমরা বেন্থামুকারের ছক থেকে। আমরা বেন্থামুকারের ছক থেকে পড়ছিলাম এদের কি আছে? এদের ভ্রূণ আছে। আমরা কি পড়ছিলাম? এদের ভ্রূণ আছে। ঠিক আছে, আর কি পড়ছিলাম যে কি নাই? ভাস্কুলার টিস্যু নাই। কি নাই? ভাস্কুলার টিস্যু নাই। আর কি পড়ছিলাম? দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না। মূল কাণ্ড পাতা ভাগ করা যাবে না। কিন্তু তুমি কি মনে রাখবা ভালো মতো? তুমি মনে রাখবা হচ্ছে এদের দেহকে কাণ্ড ও পাতায় ভাগ করা যায়। কিসে ভাগ করা যায়? কাণ্ড ও পাতায়। কেন? কারণ মূলের পরিবর্তে কি পাওয়া যায়? রাইজয়েড। মূলের পরিবর্তে কি পাওয়া যায়? রাইজয়েড। কি মনে রাখবো? রাইজয়েড হচ্ছে এক কোষী। রাইজয়েড কয় কোষী? এক কোষী, কিন্তু দুই প্রকার, মসৃণ, অমসৃণ। কয় রাইজয়েড এক কোষী কয় প্রকার? দুই প্রকার, মসৃণ, অমসৃণ। কেন অমসৃণ? কারণ এদের গায়ে এক ধরনের শল্ক বা স্কেল বা বাকল পাওয়া যায়, এগুলা সব বহুকোষী। ঠিক আছে, শল্ক, স্কেল বা বাকল পাওয়া যায়, ওগুলা সব কি? বহুকোষী। তাহলে মাথায় রাখবো রিক্সিয়া রাইজয়েড এক কোষী বা ব্রায়োফাইটার রাইজয়েড এক কোষী, কিন্তু স্কেল কয় কোষী? বহুকোষী। এই হচ্ছে মোটামুটি টোটাল ব্রায়োফাইটার সকল কথাবার্তা শেষ। আমরা এখন জাস্ট হচ্ছে মিলাবো যে যা যা পড়লাম আমরা কথাগুলা ঠিক আছে কিনা। দেখো, ঠিক আছে, দেখাই আমি। আমরা বলছি না এটা ক্রিপ্টোগ্যামিয়া, মানে কি? অপুষ্পক, গ্যামেটোফাইটিক, হ্যাপ্লয়েড। গ্যামেটোফাইটটাই সর্বদা স্বতন্ত্র উদ্ভিদ। এখানে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, কিন্তু কিসে ভাগ করা যায়? কাণ্ড পাতায়। মূল নেই, পরিবর্তে কি আছে? এক কোষী রাইজয়েড। বহুকোষী, স্কেল, ভাস্কুলার টিস্যু নাই। আচ্ছা, প্যারেনকাইমার কথাটা আমরা একটু পরে গঠন যখন পড়বো তখন ক্লিয়ার করে দিব, আপাতত জাস্ট এটা এমনি বক্স করে রাখলেই চলবে। এদের জননাঙ্গ বহুকোষী বন্ধ্যাকোষের আবরণ দিয়ে আবৃত। স্ত্রী জননাঙ্গের নাম আর্কিগোনিয়াম, পুং জননাঙ্গ অ্যান্থেরিডিয়াম। আর্কিগোনিয়াম ফ্লাক্স, অ্যান্থেরিডিয়াম হচ্ছে গোল নাশপাতি। যৌন জনন ও গ্যামাস। কেন? যে লিখে দিছে, বড় নিশ্চল স্ত্রী গ্যামিট, ক্ষুদ্র সচল পুং গ্যামিটের মিলন। শুক্রাণু ডি ফ্লাজেলা, জলীয় মাধ্যম দরকার। ভ্রূণ বহুকোষী, স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে তৈরি হয়। স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর পূর্ণ বা আংশিক নির্ভরশীল এবং সর্বদা গ্যামেটোফাইটের সাথে যুক্ত থাকে। স্পোর একই আকৃতির, ঠিক আছে, হোমোস্পোরাস। এটা এমনি মনে থাকবে, এটা লেস ইম্পর্টেন্ট। জীবনচক্রে কে প্রধান? গ্যামেটোফাইটিক দশা প্রধান। কে অপ্রধান বা গৌণ? স্পোরোফাইট অপ্রধান বা গৌণ। এবং এই স্পোর অঙ্কুরিত হয়ে সরাসরি থ্যালাস গঠন করে, যাকে আমরা কি নামে চিনি? প্রোটোনেমা নামে চিনি। কি নামে চিনি? প্রোটোনেমা নামে চিনি। দেখো, এই হচ্ছে আমাদের টোটাল ব্রায়োফাইটার বৈশিষ্ট্য শেষ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল ব্রায়োফাইটার বৈশিষ্ট্য শেষ। দেখো তো আমাদের একটা পয়েন্টও বাদ গেছে কিনা। ঠিক আছে, আমি এই যে এতক্ষণ লাগায়ে তোমার এই ব্রায়োফাইটের বৈশিষ্ট্যই পড়াইছি, অলমোস্ট আধা ঘন্টা ধরে কেবল ব্রায়োফাইটের বৈশিষ্ট্যই পড়াইছি। কারণ ছিল এইটাই, কারণ ছিল কি, যেন আমি ব্রায়োফাইটের বৈশিষ্ট্য তোমাকে যেইটাই বলি না কেন তুমি যদি ওইটাই অ্যান্সার করতে পারো। ঠিক আছে, আমি ব্রায়োফাইটের বৈশিষ্ট্য আমরা যেইটাই বলি না কেন সেটাই। ঠিক আছে, এখন তো আশা করি যে ব্রায়োফাইটের বৈশিষ্ট্য নিয়ে আই গেস আমাদের আর করে কোনোদিন কোনো প্রবলেম থাকবে না। প্রোটোনেমাটা হচ্ছে নতুন সৃষ্ট মস উদ্ভিদটাকে আমরা প্রোটোনেমা বলি। এই যে লাস্টে যখন জাইগোটটা ভেঙে স্পোর নির্গত হয়, এই স্পোরটা যখন বাতাসের সাহায্যে ছড়ায় পড়ে, তারপরে মাটিতে পড়ে, পড়ার পরে যে নতুন উদ্ভিদটা তৈরি করে ওটাকে আমরা থ্যালাস, বা ওটাকে আমরা কি বলতে পারি সুন্দর নাম দিলে? মস প্রোটোনেমা। কি বলতে পারি? মস প্রোটোনেমা। ওকে, তাহলে এই হচ্ছে বন্ধ্যাকোষ আবরণ। বোঝানোর তো কিছু নাই আপু, বন্ধ্যাকোষের আবরণে আবৃত থাকে। এই দেখো, মনে করো এই হচ্ছে ফ্লাস্ক, ধরো ভালো হয় না এটা, এই মনে করো ফ্লাস্ক, এই হচ্ছে আবরণ দেওয়া থাকে, এই কোষগুলা সবগুলো হচ্ছে বন্ধা। কেন? দেখো, শুক্রাণু তো এই দিক দিয়ে এন্ট্রি নিতেছে। এখন এই কোষগুলো যদি মনে করো ফার্টিলাইজ করার ক্ষমতা রাখতো, তাহলে তো শুক্রাণু এইখানে নিষিক্ত হয়ে যেত, সে তো ডিম্বাণু পর্যন্ত যাইতো না। এই কারণে ডিম্বাণুকে যেই কোষগুলা দিয়ে আবৃত করছে এগুলো সব কি? বন্ধ্যাকোষ। ওকে, আর বন্ধ্যাকোষ বলতে কি বোঝায়? বন্ধা মানে বাঞ্জ, বুঝছো? ওই যে খাঁটি বাংলায় বাঞ্জ মানে বাচ্চা কাচ্চা হবে না যার, এইরকম আর কি।
এর চেয়ে আর কি বলবো তোমার, স্টেরাইল, ইনফার্টাইল, সাবফার্টাইল। আচ্ছা, জনুক্রমটা যেটা বলছিলাম, শোনো, জনুক্রম মানে কি, আগে তুমি দেখবা যে নির্দিষ্ট ক্রম মেনটেন করে কিনা। তুমি দেখতেছো হ্যাঁ হ্যাঁ, যেখান থেকে শুরু বারবার দশা বিভিন্ন জায়গায় ঘুরেও আবার সেই একই উদ্ভিদ তৈরি করার ক্ষমতা তাদের মধ্যে আছে। তার মানে অবশ্যই কি এর মধ্যে একটা ক্রম আছে, এটাকে জনুক্রম বলে। কিন্তু দেখো যে যেহেতু একটা দশা প্রধান, সে বেশি জায়গা নিয়ে আছে, যে অপ্রধান সে কম জায়গা নিয়ে আছে, তার মানে ক্রম ঠিকই আছে, কিন্তু সম আকৃতির না, সে কি অসম আকৃতির, এটাই বোঝাইছে। কারণ এদেরকে কি ধরনের জনুক্রম বলে? হেটারোমরফিক। এবং যেহেতু গ্যামেটোফাইটিক দশা প্রধান, সে বেশি জায়গা নিয়ে আছে, স্পোরোফাইটিক কম আছে। ঠিক তেমনি যেটার মধ্যে স্পোরোফাইটিক দশা প্রধান, ও বেশি জায়গা নিয়ে থাকবে, গ্যামেটোফাইট কম নিয়ে থাকবে। এটাই হচ্ছে স্বাভাবিক কথা, ঠিক আছে? তার মানে কোনো ক্ষেত্রেই কি জনুক্রম সমান আকার হবে না। এই কারণে জনুক্রমের অ্যান্সারটা কি দিবা? হেটারোমরফিক জনুক্রম দিবা। ওকে, আচ্ছা, তাহলে সুন্দর মতো করে এই প্রশ্নগুলোর এবার উত্তর দাও। এখানে কেউ দিবা না, সবাই খাতার মধ্যে দিয়ে রাখো। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এটার অ্যান্সার তোমার এখনই বলে দিলা। মূলের পরিবর্তে কি বিদ্যমান? মাত্র পড়ছো, রাইজয়েড বিদ্যমান। কি বিদ্যমান? রাইজয়েড বিদ্যমান। যৌন জনন পদ্ধতি কোন ধরনের? ও গ্যামাস ধরনের। সব এই বৈশিষ্ট্য থেকে প্রশ্ন। কে কার উপর নির্ভরশীল? স্পোরোফাইট গ্যামিটোফাইটের উপর নির্ভরশীল। জাইগোটের বিভাজনে কি উৎপন্ন হয়? স্পোর উৎপন্ন হয়। নতুন সৃষ্ট থ্যালাসকে কি বলে? প্রোটোনেমা বলে। ওকে, এবার আসো আদি উন্নত বৈশিষ্ট্য। এটা তোমার কম্পেনিয়ন বুকে আছে। তুমি জাস্ট কি করবা, আদি বৈশিষ্ট্যের দিকে খেয়াল রাখবা। কেন? কারণ আদি, ওই যে একটু আজকে সকালে পড়ছি না, আদি মানে আদিমকালের মানুষ। আদিমকালের মানুষ মানে সহজ সরল। দেখো এখানে সব সহজ সরল কথাগুলাই লেখা আছে। হ্যাপ্লয়েড, থ্যালয়েড, মূল নেই, টিস্যু নেই, হোমোস্পোরাস। আর উন্নত মানুষের জটিল কুটিল, এই 3 লাইন দেখলে বাস্তব প্রমাণ পাওয়া যায়। অ্যান্থোসিরোস উদ্ভিদের ক্যাপসুলে অবস্থিত কলুমেলা স্টোমেটা যুক্ত এপিডার্মিস